নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল একটি প্রেডিকশন ফর টুমরো। এই খবরটার জন্যই কিন্তু একটু লেটে ভিডিওটা বানাচ্ছি। যখন ভিডিও বানাতে বসবো তখনও পর্যন্ত যুদ্ধ চলছে, এইটুকুনি খবর আপনাদের সাথে কিন্তু বারবার শেয়ার করেছি যে যুদ্ধ কিন্তু কোনো দেশের পক্ষে ভালো হতে পারে না, বিশেষ কিছু দেশ ছাড়া। যেমন যদি দেখেন সেটা হচ্ছে আমেরিকা আর রাশিয়া, তাদের ওয়েপেন বিক্রি হয় সারা বিশ্বের বাজারে, তাই জন্য তাদের জন্য ভালো, কিন্তু আমাদের জন্য কিন্তু ভালো নয়। তা সত্ত্বেও কিন্তু পরিস্থিতি এমন হয় যে করতে বাধ্য করা হয়। তাও যুদ্ধের অনেকগুলো ফেজ থাকে, যে ফেজগুলো আপনাদের সঙ্গে বারবার আলোচনা করেছি ভিডিওর মধ্যে। তবুও এই যুদ্ধ এখনো কিন্তু শুরু হয়নি, তার মধ্যে যে এসকেলেশন গুলো থাকে সেইগুলোই কিন্তু অ্যাকচুয়ালি চলছিল। হঠাৎই এই মুহূর্তে আমাদের কিন্তু মিডিয়ার মধ্যে অলরেডি নিউজ চলে এসছে, সার্কুলেট আরও বেশ কিছুক্ষণের মধ্যে সব জায়গাতে দেখতে পাবেন যে সিজ ফায়ার কিন্তু হয়ে গেল। পাকিস্তানের ডিজিএমও আমাদের ইন্ডিয়ান ডিজিএমওর সঙ্গে কথা বলে সিজ ফায়ার নাকি হয়েছে, এইটুকুনি শুধু শুনতে পাবেন। কিন্তু ভেতরে ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু চলেছে, তবেই কিন্তু পসিবল হয়েছে। কারণ এখানে অনেক মহাশক্তিধর দেশ আছে, যেমন আমেরিকা ধরতে পারেন, রাশিয়া ধরতে পারেন, চায়না ধরতে পারেন, বা সৌদি আরব টাইপের আরো ইনফ্লুয়েন্সিং দেশ ধরতে পারেন, যারা এই মধ্যস্থতা অলরেডি কিন্তু করে বা করে চলে। তো তাদের তাদের কিছু প্রচেষ্টায় কিন্তু এই যে জায়গাটা কিন্তু হয়েছে। নয়তো যেখানে সোশ্যাল মিডিয়া কাট, টুইটার কাট, তারপর হচ্ছে আপনার টেলিফোন কাট সবই যখন বন্ধ হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে ডাইরেক্ট কন্ট্যাক্ট করার কোনো কিন্তু চান্সই নেই। যাই হোক, এতদূর পর্যন্ত তো ছিল। এবং এখানে রিটেলিয়েশন হিসাবে যদি দেখেন, প্রত্যেকটা যে স্কিল আছে তার ওপর ধরা হয় নেক্সট স্টেপ ভিতরে, যাকে থ্রেশহোল্ড বলা হয়। যেমন নিউক্লিয়ার থ্রেশহোল্ড, লোকে বলে যে নিউক্লিয়ার থ্রেশহোল্ড, নিউক্লিয়ার পাওয়ার আছে, নিউক্লিয়ার চার্জ করে দিতে পারে, সঙ্গে সঙ্গে চার্জ করতে পারে না। এমন দেশের মধ্যে কোনো একটা এমন পরিস্থিতি তৈরি হয়ে যাবে যেখানে নিউক্লিয়ার থ্রেশহোল্ড অটোমেটিক অ্যাক্টিভেট হবে, মানে এরপর আর কিছু করার থাকে না, তখনই কিন্তু নিউক্লিয়ার থ্রেশহোল্ড হিসাবে কাউন্ট করা হয়। তার আগেই কিন্তু আপাতত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিন্তু যুদ্ধ থেমে যায়। তো এটা এই 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 জায়গাটা কিন্তু বোঝার চেষ্টা করুন। আচ্ছা, তার আগে যুদ্ধ শুরু হওয়ার আগে প্রস্তুতি কিছু হয়। যেমন দেখছিলেন যে মহড়া হচ্ছিল, বারবার দেখছিলেন যে এয়ার এয়ার স্ট্রাইক হওয়ার প্রক্রিয়া কিভাবে করবে না করবে মিডিয়াতে আলোচনা হচ্ছিল, প্র্যাকটিস করছিলেন সেনারা। এটা একটা যেমন পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে মিডিয়ার মাধ্যমে কিছু খবর দেওয়া, সেটা দ্বিতীয় পার্ট। 3 নম্বর পার্ট হচ্ছে যখন শুরু হয়, দেখছিলেন অলরেডি পাকিস্তানের তরফ থেকে সস্তার কিছু ড্রোন কিন্তু পাঠানো হয়েছিল আমাদের ডিফেন্স সেক্টর থেকে, মানে এয়ার ডিফেন্স সিস্টেম থেকে, যেগুলো মিসাইল ফায়ার হচ্ছিল ওই ড্রোনগুলোকে মারার জন্য। তার কিন্তু কিছু না হলেও 100 টাইমস আপনার দাম বেশি। একটা 10,000 20,000 টাকার ড্রোন ওরা ওড়াচ্ছিল, আমরা একটা ফায়ার করছিলাম তো লাখ দেড়েক, লাখ দুয়েক বা আরো বেশি, আমি অ্যাকচুয়াল ফিগার জানি না, কিন্তু আলটিমেট কিন্তু এইরকম মিনিমাম হয়। তো এইগুলো কিন্তু খরচা হচ্ছিল। যদিও আমাদের এত বড় দেশের জন্য সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু নর্মালি যদি এটা কন্টিনিউ চলতে থাকে তাহলে কিন্তু ইকোনমির ওপর প্রেসারও পড়বে। এটা কিন্তু বারবার আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি যে 2 দিন 4 দিন 5 দিনের একটা সময় ক্ষেত্র হলো যেখানে গিয়ে যুদ্ধ শেষ হলো, তো ঠিক আছে। আদারওয়াইজ যদি দেখেন তাহলে কিন্তু পরিস্থিতি লম্বা যদি হয়, তাহলে বিশেষ বিশেষ কিছু দেশ, বিশেষ বিশেষ কিছু ইন্টারেস্ট নিয়ে সেখানে কিন্তু ইনভলভ হবে। যেখানে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধটা হয়েছিল এখনো পর্যন্ত কিন্তু চলছে, স্লো হয়ে গেছে কিন্তু তাও কিন্তু চলছে। তো সুতরাং বুঝতেই পারছেন যে এই রকম পরিস্থিতির মধ্যে যদি ইকোনমিকে সাফার করতে হয় তাহলে দেশের মানুষও কিন্তু সাফার করবে, এটা কিন্তু একটা ব্যাপার। তো যাই হোক, এখানে সিজ ফায়ার কিন্তু অলরেডি হয়ে গেছে। অনেকেই হয়তো আগে ভিডিও বানিয়েছেন, তারা হয়তো বিভিন্ন চ্যানেলও আগে আগে অনেক অনেক নিউজ দিয়েছেন। আজকে রাত্রিরেও কিন্তু বোমা পড়বে, ওই পড়বে, আজকে রাত্রিবেলা পাকিস্তান ধ্বংস হবে, এই এই জায়গাগুলো টার্গেট হয়ে যাবে, এইসব অনেক কিছু বলার চেষ্টা করেছে বা করবে। কিন্তু আলটিমেট
সিজফায়ার হয়ে গেছে এবং সিজফায়ারের জন্য ভারতীয় বাজার কিন্তু এবার আস্তে আস্তে একটা র্যালি দেখাবে উপরের দিকে যাওয়ার জন্য। তারপর নর্মাল মুভ, একদিন দুদিনের জন্য র্যালিটা হয়তো সাস্টেন করতে পারে, তারপর কিন্তু নর্মাল মুভের দিকেই ফেরত আসবে। এবার এখানে আরো কিছু কিছু প্রশ্ন আছে, এটা কি কত দিনের জন্য সিজফায়ার হয়েছে? এটা 48 ঘন্টার জন্য মাত্র হয়েছে, কিন্তু এই যে সিজফায়ার শুরু হয়ে গেল না, এরপরেই বিভিন্ন সময় আরো এক্সটেন্ড হবে, সিজফায়ারটা এক্সটেন্ড হবে এবং আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু সলিউশন বেরোবে। এটাই কিন্তু বাস্তব, আশা করছি এরকমই হবে। যুদ্ধ যে ভাব ছিল এটা মোটামুটি থার্ড ট্রিগারে ছিল, যেখানে দেখতে পাচ্ছেন যে ড্রোন দিয়ে হামলা হচ্ছিল, আমাদের সিভিলিয়ানের ওপর হামলা হচ্ছিল, আমাদের সেনা ছাউনির ওপর হামলা হচ্ছিল। কালকে রাত্রিবেলাও যে আপনারা দেখেছেন যে 8:25 ওই সময় থেকে ড্রোন পাঠাচ্ছিল, 11টা সাড়ে 11টার সময় ড্রোন পাঠানো বন্ধ হয়ে গেল। আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম ওই ড্রোনগুলোকে মেরে নেওয়াচ্ছিল। তারপরেই হঠাৎ কিন্তু রাত্রিবেলা, মানে পরের দিন রাত্রিবেলা, যেটা হচ্ছে আগামী কালকের মধ্যেই পড়ে অ্যাকচুয়ালি, কিন্তু আজকের ডেটটা ক্যালকুলেশন করলে আজকের দিনে ভোর রাত্রি যেটাকে বলা হয়, সেই সময় কিন্তু মিসাইল ফায়ার করেছিল আমাদের বিভিন্ন শহরকে টার্গেট করে, কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম আটকে দিয়েছিল। তারপর কি ঘটনা ঘটেছে যে আমরাও কিন্তু সেই টার্গেট ওরিয়েন্টেড জায়গাগুলোকে কিন্তু যেখান থেকে ড্রোন উড়েছিল, যেখান থেকে এয়ার ডিফেন্স সিস্টেম ছিল ওদের, বা আরো কিছু অস্ত্র ভান্ডার ছিল, বা এয়ার স্ট্রিপ যেগুলো দিয়ে পাইলটরা উড়বে, সেই সব স্ট্রিপগুলো আস্তে আস্তে কিন্তু ধ্বংস করা শুরু করে দিয়েছিলাম। এবং 8-10টার মতন অলরেডি কিন্তু ধ্বংস অলরেডি করা হয়েছে, এবং সেই এয়ার স্ট্রিপগুলো আর কোনো এই মুহূর্তে কাজের নয়, বিভিন্ন নাম আছে। তো তারপরই কিন্তু আস্তে আস্তে কিন্তু পাকিস্তানের তরফ থেকে ডিজিএমও কিন্তু ফোন করে এই সংবাদ পাঠিয়েছে। তারপরে ইন্ডিয়ার কাছেও নিশ্চয়ই আগে থেকে কিছু ছিল খবর, সেই অনুযায়ী কিন্তু সিজফায়ার হয়েছে। এইটুকুনি পর্যন্ত বোঝা গেল। এবার হচ্ছে মার্কেটের রিয়াকশন কি হবে। পজিটিভই হবে সোমবার দিনের জন্য, যে আপনি নিফটির ক্ষেত্রে দেখুন, ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখুন, যদি দেখবেন যে গ্যাপ আপে খুলে যাচ্ছে এইসব জায়গায়, যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে 24,000, 24,120 এইসব জোনের কাছাকাছি যদি গ্যাপ আপ খোলে, তাহলে তলার দিকের জন্য একটা ডিপ নিতে দেবেন। ডিপ নেবার পর ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি দেখেন যে মুভটা সাস্টেন করে যাচ্ছে, তারপর আবার ইন্টারডের যে হাইটা যেখান থেকে খুলেছিল অ্যাকচুয়ালি সেই হাইটাকে ব্রেক করেছে, তাহলে কিন্তু ওখান থেকে লং হয়ে যাবে, একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু পাবেন। তারপরের ব্যাপার হচ্ছে টেকনিক্যাল মেনেই কিন্তু বাজার আলটিমেট চলবে। এবার এইখান থেকে দেখতে পাচ্ছেন কি আছে, উপর থেকে তলায় পড়েছে, আবার উপরে উঠেছে, আবার তলায় পড়েছে, আবার উপরে দিকে ওঠার চেষ্টা করছে। এখানে যদি ফ্ল্যাট হলে তাহলেও কিন্তু উপরের দিকে যাওয়ার চান্স কিন্তু আছে। কতদূর পর্যন্ত আছে, ঠিক এই জায়গাটা পর্যন্ত সুইং হাই দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 24,120-21 আপ থেকে 24,180 এইসব জায়গা পর্যন্ত মোমেন্টাম পেতে পারে যদি ফ্ল্যাট খোলে, সম্ভাবনা কম। এবার যদি দেখা যায় যে গ্যাপ আপ হয়ে গেছে, এইসব 24,120-25 বা এর ওপরেই গ্যাপ আপ হয়েছে বা এর কাছাকাছি হয়েছে, তাহলে একটা ছোটখাটো ডিপ নেবার পর যদি দেখেন যে আবার উপরে হাইটাকে ব্রেক করছে, তাহলে আলটিমেট কিন্তু এখান থেকে বাই করা যায় এবং একটা মোমেন্টাম ট্রেড 24,180 থেকে 220-র মধ্যে একটা মোমেন্টাম ট্রেড ধরা যেতে পারে। তারপর যদি বাজারকে এর উপরেও যেতে হয়, সেক্ষেত্রে আপনাকে ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে। সেই প্রাইস অ্যাকশন দেখার পরই কিন্তু বুঝতে পারবেন যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তবে কিন্তু এই মুভটাকে প্রজেকশন লেভেল দেখে কতদূর পর্যন্ত উপরের দিকের জন্য যেতে পারে সেটা কিন্তু কাউন্ট করা হবে, সেই অনুযায়ী ট্রেড করা হবে। আর যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়, তাহলে কিন্তু দেখবেন আবার আস্তে আস্তে করে তলার দিকের জন্য মুভ হবে। আর সেই ক্ষেত্রে আমরা সেই প্রজেকশন লেভেল কাউন্ট করেই দেখতে পাবো যে রিভার্সাল প্যাটার্নের ক্ষেত্রে তলার দিকের জন্য কতটা মুভ হতে পারে। এবার গ্যাপ ডাউনের চান্স ছিল, কিন্তু এই নিউজটার পর কিন্তু গ্যাপ ডাউনের চান্স কিন্তু কমে যাচ্ছে। যদি হয় এর তলায়, তখনই কিন্তু শর্টের পজিশন দাঁড়াবে। কিন্তু যদি গ্যাপ ডাউন হয়, তারপরে সেই ক্ষেত্রে কি দেখতে পারেন যে উপরের দিকে একটা বাউন্স দেখতে পারেন। তারপর যদি দেখেন যে তলার দিকে এসছে আর ব্রেক করছে না, তাহলে কিন্তু উপরে রিভার্সাল সাইন দেখলে উপরের দিকে আলটিমেট যাবে। আর যদি দেখা যায় যে তলার দিকে যে সুইং লোটা তৈরি করেছিল সেটা ব্রেক করে দিচ্ছে, তার মানে কন্টিনিউশন তলার দিকের জন্য হবে এবং সেটা মোমেন্টামের সঙ্গে ফার্স্ট রেট হবে। তারপরের ক্ষেত্রটা কন্টিনিউশন প্যাটার্ন হচ্ছে না রিভার্সাল প্যাটার্ন হচ্ছে, দেখার পরই কিন্তু প্রজেকশন লেভেল কাউন্ট হবে। এটা হচ্ছে ক্লিয়ার। কিন্তু চান্সেস কি এবার গ্যাপ আপ হয়ে উপরের দিকের জন্য চলা। আপনার সাথে কিন্তু একটা জিনিস শেয়ার করেছিলাম, বারবার বলতাম যে 4 দিন 5 দিনের জন্য
যুদ্ধ হওয়ার তবুও ঠিক আছে, কারণ হচ্ছে আমাদের ইকোনমির উপর চাপ পড়বে না, কারণ আমরা 4 ট্রিলিয়নের ইকোনমি। চায়না যদি দেখেন সেটা কিন্তু হচ্ছে 18 ট্রিলিয়ন থেকে 20 ট্রিলিয়নের ইকোনমি। আমেরিকা যদি দেখেন 25-28 ট্রিলিয়নের ইকোনমি। তো তাদের ব্যাপারটা আলাদা, আমাদের ব্যাপারটা কিন্তু আলাদা। আবার পাকিস্তানকে যদি দেখেন 400-450 বিলিয়ন ডলারের কিন্তু ইকোনমি, যেটা আমাদের টাটা গ্রুপ এর থেকে বেশি রেভিনিউ জেনারেট করে। সুতরাং বুঝতে পারছেন তাদের কতটা পাওয়ার হতে পারে। আর তাদের মাল মানে যেসব মিসাইল অলরেডি দেখেছেন, তো সেই মিসাইল কেন বেশি ফায়ার হচ্ছে না, কারণ হচ্ছে যেমন আপনি জিনিস কিনবেন সেই রকম হিসাবেই, মানে যেমন গুড় ডালবেন তেমনি আর কি মিষ্টি হবে, এইরকম টাইপেরই ব্যাপার। তো সুতরাং পাকিস্তানি সেনা সস্তায় কিছু জিনিস কিনেছিল, কারণ তারা ভেবেছে যে এই সস্তার জিনিস দিয়েই তারা কাজ চালাতে পারবে। ভারতীয় ইকোনমির সাইজ বড়, খরচা করার ক্ষমতা আছে সেই তুলনায়, পাকিস্তানি তুলনায়। তো সুতরাং আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম দেখেছেন একটাও কিন্তু ব্লাস্ট হতে দেওয়া হয়নি। কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা হচ্ছে ক্রস বর্ডার ফায়ারিং এ মোটর সেল এই রকম কিছু দেওয়া হয়েছে, সেখানে বর্ডার এরিয়াতে কিছু ঘর বাড়ি এবং কিছু সাধারণ নিরীহ মানুষ মারা গেছে, সেগুলো খুবই দুঃখজনক। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু রাজায় রাজায় যুদ্ধ হবে, উলু ফাগড়া উজাড় হয়, এটা কিন্তু সবাই জানেন মোটামুটি। এই ডায়লগটা বয়স্ক যারা বাড়িতে থাকেন তাদের থেকে নিশ্চয়ই শুনতে পাবেন যে সবসময় রাজায় রাজায় যুদ্ধ হয়, কিন্তু সাধারণ মানুষ এটাই কিন্তু সাফার করতে বাধ্য হয়, কিছু করার অপশন থাকে না। এবং এটা যুগ যুগান্তর ধরে হয়ে আসছে, এটা এই নয় যে এই সময় দাঁড়িয়ে হচ্ছে, এটা যুগ যুগ ধরে কিন্তু এই জিনিসটাই হয়ে আসছে। তো আগেকার দিনেও রাজার রাজত্ব যেত, কিন্তু রাজা অন্য জায়গায় চলে যেত, কিন্তু যে রাজত্বে আসতো সে দখল করতো, সে ভোগ করতো। আবার কোনো রাজা আক্রমণ করে তাকে যদি হারিয়ে যেত, সে অন্য কোনো জায়গায় যেত, কিন্তু সাধারণ সৈন্যই বলুন, সাধারণ আম জনতাই বলুন, তারাই কিন্তু মারা পড়তেন। সেটাই কিন্তু ব্যাপার। আমাদের ইকোনমির ওপর যদি চাপ পড়তো আমাদেরই কিন্তু ক্ষতি। এটা গভর্নমেন্ট চাইনি, কারণ আলটিমেট এটা প্রত্যেকটা দিন স্টেটমেন্ট কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে দিয়ে গেছেন যে আমরা যুদ্ধ চাই না, আমরা শুধু টেররিস্ট যারা অ্যাটাক করেছিল সেই টেররিস্ট স্থানগুলো যেগুলো প্লেসগুলো ছিল সেইগুলোকেই আমরা শুধুমাত্র অ্যাটাক করছি। তারপরে যখন ওখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের সাধারণ সিভিলিয়ানের উপর অ্যাটাক হচ্ছে, আমাদের এয়ারবেসের উপর অ্যাটাক হচ্ছে, তখন কিন্তু পাল্টা সেই সেম সিচুয়েশন গুলো ক্রিয়েট করা হয়েছে। আমাদের তো এয়ার ডিফেন্সে আটকে দেওয়া গেছে, কিন্তু ওদের এয়ার ডিফেন্স এরকম কিছু নেই, সস্তার জিনিস বুঝতেই পারছেন। তো সেই হিসাবে ওদের ওইখানে কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তো সুতরাং আর কিছু করার নেই। এবার যদি এক্সট্রা ভাবে আরো কিছু পাওয়ার দেখিয়ে যদি এসকেলেশন হতো বা আরো অ্যাগ্রেসিভ মনোভাব করা হতো, তাহলে কিন্তু আলটিমেট পাকিস্তান একটা মরুভূমি বানিয়ে দেওয়া সেটা কিন্তু বড় ব্যাপার ছিল না। আর যদিও আমাদের গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকারকে অশেষ ধন্যবাদ, এত সুন্দর এয়ার ডিফেন্স সিস্টেম এবং মিলিটারি ইকুইপমেন্ট, রাফেল, এগুলোর যে প্রয়োগ দেখলাম, দেখে আমরা মনে মনে গর্বিত হচ্ছি এবং সিকিওরও হচ্ছি যে আমরা ঠিক হাতে আছি এবং ঠিকভাবেই আমাদের দেশ খরচা করছে ডিফেন্সের ওপর, এবং সুন্দরভাবে কিন্তু আমরা এটা আজকের দিনে দাঁড়িয়ে উপলব্ধ করলাম। কারণ একটা জিনিসই, যুদ্ধ হওয়া কাম্য নয়, কারণ সাধারণ মানুষ এর মধ্যে কিন্তু ইনভলভমেন্ট থাকে না, কিন্তু পরিস্থিতি এমন একটা হয়ে যায় যেখানে কিন্তু করতে বাধ্য করা হয়, যেটা এটা হয়েছিল। এবং এটা অনেক দূর পর্যন্ত যেতে পারতো, অনেক দিন ধরে চলতে পারতো, এটা রাতারাতি শেষ হতো না। কিন্তু প্রত্যেকটা সময় কিন্তু একটা করে অ্যাটাকের পরেই কিন্তু আলটিমেট কিন্তু আমাদের গভর্নমেন্টের তরফ থেকে, সেনাপ্রধানদের তরফ থেকে স্টেটমেন্ট এসছে যুদ্ধ একদমও কিন্তু আমরা চাই না, যেগুলো যেগুলো আমাদের টার্গেট ছিল সেখানেই আমরা ফায়ার করেছি। যারা যারা আমাদের উপর আক্রমণ করছে তাদের সেই জন্যই সেখানে কিন্তু আক্রমণ হয়েছে। যেমন মিলিটারি রিটেলিয়েশন হয়েছে, তো সেখানে অ্যাটাক হয়েছে। যেখান থেকে ড্রোন উড়িয়ে ভারতকে ডিস্টার্ব করা হচ্ছিল, সেই ড্রোনের জায়গা যেখানে স্টক ছিল, মজুদ ছিল, সেটাকে উড়িয়ে দেওয়া হয়েছে। তো এইরকম অনেক খবর এবার আস্তে আস্তে করে আসবে। এবং একটা যে পরাক্রম দেখলাম এবং এই ছোট্ট সময়ের মধ্যে, এবং আমাদের কাছে কি কি আছে, আমাদের
কি ক্যাপাবিলিটি, পুরো ক্যাপাবিলিটি তো এখনো দেখতে পাইনি, কিন্তু এটা জাস্ট 1% হয়তো শো হয়েছে, কারণ এখনো যুদ্ধই শুরু হয়নি। যুদ্ধ শুরুর আগে যে মহড়াগুলো অ্যাকচুয়ালি চলে, যে ক্রস বর্ডার ফায়ারিং আস্তে আস্তে করে আপনাদের সাথে শেয়ার করছিলাম, যে ফার্স্ট হয়তো গান, তারপর শর্ট গান, তারপর 155 mm এর ওপর যখন হয়ে যাবে, তার মানে তখন সেল বা মোটর, এই জিনিসগুলো করতে 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 আস্তে আস্তে করে বাড়তে থাকে। তারপরে হচ্ছে ছোট ছোট রকেট, তারপর হচ্ছে ছোট আরো আরেকটু বড় মিডিয়াম সাইজ রকেট, তারপর হচ্ছে মিসাইল, তারপর ব্যালিস্টিক মিসাইল, এইরকম করতে করতে যুদ্ধর পরিস্থিতিটা ভয়ানক হয়। সেখানে তখন যুদ্ধ কিন্তু চলে। এবার হচ্ছে সোলজারের ফুটপ্রিন্ট এই সময় থাকে। আলটিমেটলি কিন্তু এখানে দু দেশের তরফ থেকে কিন্তু সোলজারের কোনো ফুটপ্রিন্ট নেই, যে যার বর্ডারে দাঁড়িয়ে কাদের কি ক্ষমতা সেটাই কিন্তু দেখানো হয়েছে। তো আমাদের এখানে বর্ডারে দাঁড়িয়ে কিন্তু পাকিস্তানের একদম লাস্ট স্টেজ পর্যন্ত আমরা কিন্তু বুঝে নিতে সক্ষম। তার জন্য এয়ারফোর্সকে এখান থেকে পাকিস্তানের মাটিতে পাঠিয়ে কিন্তু হামলা করানোর প্রয়োজন নেই। এখানে দাঁড়িয়েই কিন্তু একটা সুইচের মাধ্যমে আমরা সেটা করতে সক্ষম, সেটাই আমরা বুঝে নিয়েছি। তাহলে যদি সেনার আগমন হয় তাহলেও কি হতে পারে সেইটারও কিন্তু উপলব্ধি করতে পারছি। এত কিছু বললাম এই জন্যেই যে এবার আশা করি মার্কেটের মধ্যে একটা জাম্প ফিরে আসবে এবং আস্তে আস্তে করে আমরা কিন্তু বাজারের মধ্যে সুন্দর মুভমেন্ট আস্তে আস্তে করে দেখতে পাবো, এটাই কিন্তু আশা রাখছি। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু দেখবেন যে এখানে তলার দিকে আস্তে আস্তে আসছিল, লাস্টের দিক থেকে এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট হয়েছে। ফাইনালি যদি দেখেন যে 53,720 এই সুইংটাকে ব্রেক করে তাহলে একটা মোমেন্টাম পেতে পারেন। বা যদি দেখেন যে গ্যাপ আবেই খুলেছে 53,920 এইসব জায়গায় বা 54,000 এইসব জায়গায়, কারণ খুলতেই পারে, কারণ এটা হচ্ছে মার্কেটের কাছে একটা রিলিফ। এই যে সিজফায়ারটা হয়েছে আপাতত মার্কেটের কাছে রিলিফ, তার মানে এখানে গ্যাপ আপ খুলতেই পারে 54,000। যদি হোল্ড করে নেয় আলটিমেট কিন্তু নেক্সট স্টেপ উপরের দিকের জন্যই হবে। সেক্ষেত্রে একটা তলার দিকের জন্য ডিপ নেওয়ার পর আপনাকে কিন্তু ক্যালকুলেট করতে হবে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন কি তৈরি হচ্ছে, আর প্যাটার্ন অনুযায়ী উপরের দিকে মুভ কতটা আসতে পারে। তার জন্য কিন্তু আপনাকে প্রজেকশন লেভেল কাউন্ট করতে শিখতে হবে। যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক, আগামী 16ই মে থেকে টেকনিক্যাল ক্লাস শুরু হচ্ছে। যদি আপনারা আপনাদের মধ্যে কেউ এমন থাকেন যারা শিখেছেন কিন্তু কাজ করতে পারছেন না, লাইভ মার্কেটের মধ্যে কি করবেন বুঝে উঠতে পারছেন না, তার মানে সঠিক পথে নেই সেটা আমি বলবো না, কিন্তু নর্মালি আপনাকে কমসে কম কোথায় লাইভ ট্রেড ধরতে হয় সেই জায়গাটা অফ মার্কেটে শেখাবো, লাইভ মার্কেটে প্রুফ করে করে দেখানোর চেষ্টা করব। কারণ টেকনিক্যাল হচ্ছে এমন একটা জিনিস অঙ্কের মতন মেলে। তো সুতরাং একবার যোগাযোগ করতে পারেন। আর যারা যারা শিখতে সত্যি ইচ্ছুক আছেন তারা নিচে ডেসক্রিপশন বক্সের জয়েনিং লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া আছে, ওখানে গিয়ে জয়েন করে নিতে পারেন। ওখানে ডিটেলস রাখা আছে এবং রবিবার মানে আগামীকাল সকালবেলা 12টা PM, অ্যাকচুয়ালি 12টা PM সকালবেলায় আমরা কিন্তু একটা লাইভ সেশন রেখেছি। যারা যারা সত্যিকারের শিখতে ইন্টারেস্টেড আছেন তারা জয়েন করতে পারেন, ওখানে লাইভ সেশন শুরু হবে। এবং যারা তাদের মনের মধ্যে কোনো রকম প্রশ্ন যদি থাকে তাহলে সেই লাইভ সেশনের মাধ্যমে আপনারা কিন্তু করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ধন্যবাদ।